চলতি বছরের ডিসেম্বরে বা ২৬-এর মাঝামাঝিতে হবে জাতীয় নির্বাচন। অবাধ ও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিলেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বিএনপি। ক্ষমতায় গেলে দখলদার ও চাঁদাবাজ মুক্ত দেশ করবে জামায়াত। সেভেন সিস্টার্সকে বাঁচাতে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি। এবং ৪৩ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। সংসার খরচে বাড়তি চাপে হতাশ ভোক্তারা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। দেশের মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের ৩ তারিখ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রধান উপদেষ্টা রূপা হককে বলেন, গেল ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ আবার তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এ সময় আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। কোন ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে বিএনপি মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঠাকুরগাঁয়ে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা জানান। এ সময় দেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে গণতন্ত্র রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে বিএনপি। বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে ১.৫ দশকের স্বৈরাচারী শাসকের। দেশ গড়তে নতুন প্রজন্মের পড়ালেখায় জোর দেন তিনি। সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে। তারা অকাতরে গুলি করে ছাত্র জনতার জীবন নিয়েছে। এমনকি পৃথিবীর ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে এই স্বল্পতম সময়ের ভেতরে এত মানুষ তাদের বুকে রক্ত ঝরেছে, পৃথিবীর ইতিহাসে এর অনেক বেশি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। এদিন ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব। দুর্নীতি মুক্ত করতে চাইব, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইব, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইব, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগোতে হবে। ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশের রাজনীতিকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। মির্জা ফখরুল আরো বলেন, ছাত্রদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের যে রাজনৈতিক অবস্থা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত দরিদ্র পরিবার সহ বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি বলে আবেদনে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করে। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদনের প্রেক্ষিতে মামলা 4টি বাতিল করে দেন হাইকোর্ট। ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কুষ্টিয়া জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফোকলা বানিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেড় যুগ পর কুষ্টিয়ায় জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সম্মেলন শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল। প্রকাশ্যে এমন সভায় যোগ দিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা চেতনা এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম নির্যাতন থেকে মুক্তি পায়। লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করেছে জামাতের নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। আমরা জনগণের এই আস্থাকে বুকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছি। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বেলা 11:30টার দিকে সম্মেলন মঞ্চে ওঠেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে ফোকলা বানিয়েছে দেশকে। তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। স্বাধীনতার পর থেকে গেল 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ক্ষমতায় গেলে লুটপাট ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জামাত আমির। এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। কর্মী সম্মেলনে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার চট্টগ্রামে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোলটেবিল আলোচনা। ইসলামী আন্দোলন আয়োজিত এই আলোচনায় অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস। তিনি বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন এদেশের উপর ক্ষমতা প্রয়োগ করেছে। এই আধিপত্যবাদকে ভাঙতে হবে জানিয়ে 71-এর আগে ও পরে ভারতের আধিপত্যবাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে।
এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এ সময় আইনজীবী আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে সার্জিস বলেন, এই হত্যাকাণ্ড স্বৈরাচারের পরিকল্পিত ছিল। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে 6 দিনের গণসংযোগ কর্মসূচি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান দুই সংগঠনের নেতারা। এ সময় সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। পরে সেদিন মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর সরকারকে ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেয় তারা। এ নিয়ে শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত জনসংযোগ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, 4 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। অন্যদিকে দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি, তারা কি দেখতে চায় তা জানতেই মানুষের কাছে ছুটে যাবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 43টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। ভোক্তারা জানান, অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত জনজীবনে সৃষ্টি করবে বাড়তি চাপ। জানাতুল মোহনার প্রতিবেদন। স্বাদ ও সাধ্যের মধ্যে পরিবার প্রিয়জন দিনের সময় কাটানোর অন্যতম জায়গার রেস্তোরাঁ। এখন যে ফুচকাটি খাচ্ছি তার বর্তমান মূল্য 210 টাকা। 15% ভ্যাট বৃদ্ধি পেলে যার মূল্য হবে 241 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে যা ভোক্তাদের জন্য মরার উপর খাড়ার ঘা। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, মিষ্টি, নন এসি হোটেল সহ 43 ধরনের পণ্য সেবায় ভ্যাট বেড়ে 15% হতে পারে, যা অযৌক্তিক হিসেবেই দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা চালু না করে সরকারের এমন উদ্যোগ বৈষম্য এবং ভোগান্তি বাড়াবে। ব্যবসায়ীদের ব্যবসার যে দৈন্য পরিস্থিতি, সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ভ্যাট বৃদ্ধির এই উদ্যোগটি যথাযথ হয়নি। মূল্যস্ফীতির বাজারে ক্রেতা সংকটে থাকা অধিকাংশ ব্যবসায়ীরা লোকসান গুনছেন বিগত সরকারের আমল থেকেই। ভ্যাট বাড়লে ক্রেতার অভাব আরও বাড়বে বলে মনে করছেন তারা। 15,000 টাকার শাড়ি সেক্ষেত্রে অনেক বেশি হবে, তো 15% ব্যাট কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। ক্রেতা শূন্য হলে থাকবে না বিক্রি, আর বিক্রি না হলে ভ্যাট দেওয়ার উৎসাহ উল্টো কমতে শুরু করবে বিক্রেতাদের মাঝে। মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু, তো সেই জায়গায় আবার একটা 15% একটা মরার উপর খাড়ার ঘা যদি এসে পড়ে, তখন আসলে পুরো ব্যাপারটাই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের আসলে করের আওতাটা বাড়ানো দরকার। বাজার ঘুরে নিম্নমূল্যের পণ্য খোঁজা ক্রেতারা ভ্যাট বৃদ্ধির পণ্য থেকে মুখ ফিরিয়ে নেবে। আরও কিছু পণ্য সাধারণ ক্রেতার কাছে কেনা হবে দুঃসাধ্যকর বিষয়। পোশাক হোক, খাবার হোক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, সেটা অবশ্যই জনগণের জন্য, সর্বোপরি সকল স্তরের মানুষের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলবে। মানে হোটেল এবং রেস্টুরেন্টের সাথে ট্যুরিজমটা জড়িত,
এই খাতটা বাংলাদেশে মাত্র গ্রো করতেছে, তো এই ক্ষেত্রে এটার গ্রোথটা বাধাগ্রস্ত হবে। আমরা এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম সেটার চাপে আছে, এর মধ্যে যদি আবার নতুন করে ব্যাট ট্যাক্স ইম্পোজ করা হয় ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। 15% ট্যাক্স ইম্পোজ করতেছেন, কিন্তু যদি ট্যাক্স দেওয়ার লোক না থাকে, বাণিজ্য না থাকে, তাহলে তো ট্যাক্স পাওয়া যাবে না। জনজীবনের কথা চিন্তা না করে শুধু সংস্থাটির শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হবে ভোক্তার জন্য বাড়তি বোঝা, বলছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে 40 ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 32 ভরি স্বর্ণসহ দুইজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানান আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। গেল 30 ডিসেম্বর রাতে রাজধানীর আদাবরের 16 নম্বর রোডের এ ভবনে 40 ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী বাবলি আক্তার আদাবর থানায় একটি মামলা করেন। আসে দেখে যে এই ঘটনা, ভিতরে তালা ভাঙা, চারিদিকে পুলিশে ঘুরে পায়ে দেখলো, দেখার পর কোনো গিল টিল কাটে নেই, কিছু কাটে নেই। ওই ওরা থেকে পাশের রুমি তালা ভাঙিয়ে দিছে। মামলার পর রাতেই আদাবরে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন মাহিন ও রেহান নামে দুইজনকে। এ সময় তাদের কাছ থেকে 32 ভরি স্বর্ণালংকার, 10 ভরি রূপার অলংকার এবং নগদ 87,000 টাকা উদ্ধার করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাকারিয়া জানান, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদী তার বাসা থেকে বের হয়ে মা অসুস্থ হসপিটালে যায়, সেখান থেকে এসে দেখে তার বাসায় লক ভাঙা, ভিতরের যেখানে গহনাগুলো রাখা ছিল সেটারও লক ভাঙা। তার তথ্যমতে আমরা মামলা রুজু করি। সন্দিগ্ধ হিসেবে প্রথমে একজনকে গ্রেপ্তার করি, তার নাম মাহিন, বাদীর আপন ভাতিজা। এবং মাহিনের দেয়া তথ্যমতে আরেকজনকে আমরা, মাহিনেরই বন্ধু, আরেকজনকে আমরা গ্রেপ্তার করি, রেহান। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এ কর্মকর্তা। ফ্যামিলির একটা সুনাম ক্ষুণ্ণ হবে। এই সমস্ত এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। হালকা কুয়াশা ও হিমেল হাওয়ায় লালমনিরহাটে বেড়েছে শীতের দাপট। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। ছিন্নমূল মানুষদের মধ্যে কেমন দুর্ভোগ দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, লালমনিরহাটে কিন্তু গত 3 দিন শৈত্যপ্রবাহ বয়েছে এবং আজকে দুপুরে কিন্তু সূর্যের দেখা মেলায় কিন্তু তাপমাত্রা কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ দুপুরবেলা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তবে দুপুরের পর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, বর্তমানে কিন্তু আবহাওয়া 11 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে কুয়াশা না থাকলেও কিন্তু হিমেল হাওয়া থাকার কারণে, পৌষের এই হিমেল হাওয়া থাকার কারণে শীতের তীব্রতা কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আর একটি তথ্য জানাতে চাই যে 3 দিন পরে কিন্তু আজকে সূর্যের দেখা এই লালমনিরহাটের মানুষ পেয়েছিল। সন্ধ্যার পর থেকে কিন্তু তীব্র শীত থাকার কারণে পিঠাপুলির যে দোকানগুলো রয়েছে শহরের, সেই পিঠাপুলির দোকানগুলোতে ভিড় লক্ষ্য করেছি। এছাড়া গরম যে পোশাক পত্রের দোকান রয়েছে, বিশেষ করে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, সেই ফুটপাতের দোকানগুলোতেও কিন্তু আসলে সাধারণ যে লোকজন রয়েছে তারা কিন্তু নিম্ন আয়ের মানুষরা কিন্তু ভিড় জমাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মিশন মোড় চত্বরে। এটিতে কিন্তু অন্যান্য দিনগুলোতে, অর্থাৎ শীত যখন থাকে না তখন কিন্তু যানজটে ভরপুর থাকে এবং লোক সমাগম তুলনামূলকভাবে বেশি থাকে। তবে শীত থাকার কারণে, অর্থাৎ হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু আজকে তুলনামূলকভাবে লোক উপস্থিতি কম দেখা যাচ্ছে এবং যানজট কিন্তু আসলে পূর্বের তুলনায় অনেকাংশেই ফাঁকা বলা যায়। সব মিলিয়ে বলতে চাই যে আবহাওয়া অধিদপ্তর আমাদের যেটি জানিয়েছেন যে লালমনিরহাটের উপর দিয়ে কিন্তু এই মাসে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং আগামী 2 দিন তাপমাত্রা কিছুটা বাড়বে, অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে ঘন কুয়াশার মাত্রা কিন্তু আজকে সকাল থেকে কম ছিল এবং আগামী 2 দিন কিন্তু একই রকম আবহাওয়া এই জেলায় বিরাজ করবে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের বর্তমান পরিস্থিতি। ন্যান্সি। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জামাল বাদশা।
বাজার স্বাভাবিক রাখতে আগামী 12 জানুয়ারি থেকে রাজধানীর 20টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটির নেতারা। এ সময় খামারিরা বলেন, রমজান উপলক্ষে প্রান্তিক খামারিরা সরকারকে সহযোগিতা করবে। রোজায় ডিম ও মুরগির দাম সহনীয় থাকবে। পর্যায়ক্রমে রাজধানীর 100টি পয়েন্টে ডিম মুরগির বিক্রির পরিকল্পনাও জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এই সময় ডিম মুরগির বাজারে স্বস্তি আনতে পোল্ট্রি বোর্ড গঠন সহ 10 দফা দাবিও তুলে ধরে সংগঠনটি। বাজারে বড় বড় রাঘব বোয়াল সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামকে সরকার চাইলেও বাস্তবায়ন করতে পারে না। বাজারে স্বস্তি রাখতে সরকারের সহযোগিতা কামনা করছি, যাতে কৃষক, উৎপাদক এবং ভোক্তা সকলেই স্বস্তি থাকে এই বাজার ব্যবস্থাপনা নিয়ে। নভেম্বরের মধ্যে পলিথিন ব্যাগ বন্ধের ঘোষণা থাকলেও কাঁচা বাজারে দেদারসে চলছে ব্যবহার। এবার বলা হচ্ছে মার্চ এপ্রিলের মধ্যে সারা দেশে পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধ করতে চায় সরকার। সে লক্ষ্যে কাঁচা বাজার থেকে শুরু করে কারখানা পর্যায়েও অভিযান এবং মনিটরিং করছে পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর হাতিরপুল ও পলাশী বাজারে অভিযান চালায় পরিবেশ মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, পলিথিন বিরোধী অভিযানে প্রায় 29 লাখ টাকা জরিমানা ও 60,000 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। শুধু এইটুকু বলবো যে এই পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করবার জন্য এবং পলিথিন যাতে অন্যান্য পণ্য যেগুলো আছে পরিবেশের জন্য ক্ষতিকর, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আমি শুধু এইটুকু বলবো যে এই ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি বছরের ডিসেম্বরে বা 26-এর মাঝামাঝিতে হবে জাতীয় নির্বাচন। অবাধ ও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিলেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বিএনপি, ক্ষমতায় গেলে দখলদার ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামায়াত। সেভেন সিস্টার্সকে বাঁচাতে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত, জুলাই ঘোষণাপত্রের দাবিতে 6 দিনের কর্মসূচি। এবং 43 খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। সংসার খরচে বাড়তি চাপে হতাশ ভোক্তারা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।